এদিকে তরুর মুখে এরূপ কথা শোনা মাত্র কুশল তরুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরতেই ওই বাচ্চা ছেলে মেয়ে দুজনকে দেখতে পায়। পরক্ষণে কুশল আর কোনো রূপ ভাবনা চিন্তা না করেই, এই যে বাবুরা, শুনছো? এদিকে একটু আসবে তোমরা? এই বাক্য উচ্চারণ করে গলা ছেড়ে তাদের ডাক দেয়। কুশলের ডাক বাচ্চা ছেলে পেয়ে দুজনের কান পর্যন্ত পৌঁছাতেই ওরা সেখানে থেমে গিয়ে কুশল আর তরুর দিকে এক পলক দেখে একে অপরের দিকে তাকায়। তরু হাত উঠে ইশারায় ওদের নিজেদের কাছে আসার জন্য ডাকছে। বাচ্চা মেয়েটি বাচ্চা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ওনারা আমাদের ডাকছেন কেন? বাচ্চা ছেলেটি তার বোনকে অভয় দিয়ে বলল, চল তো গিয়ে দেখি কি বলেন। না না, আমি যাব না। ওনারা যদি আমাকে আর তোমাকে বাবার মতো ধরে মারেন? ঝর্ণা, এভাবে বলতে হয় না বোন। হাজার হলেও উনি আমাদের বাবা হন। উনি যদি আমাদের বাবাই হতেন তাহলে মিঠুর বাবার মতো উনিও আমাদের নিজের কোলে করে বসিয়ে আদর করতেন। সবসময় চোখ রাঙানি দিয়ে কথা বলতেন না, আর কারণে অকারণে আমাকে আর তোমাকে মারতেন না। উনি অনেক পচা ভাইয়া, উনি আমাদের বাবা হতেই পারেন না। চুপ করবি তুই? সবসময় বেশি বকবক করিস। মুখ দিয়ে কোনো শব্দ বের হতে শুরু করলে রেলগাড়ির মতো তা চলতেই থাকে, যেন সঠিক সময়ে থামার কোনো নামগন্ধ থাকে না। বড় ভাইয়ের রাগী স্বরে বলা কথাগুলো শুনে বাচ্চা মেয়ে ঝর্ণার মুখ ভার হয়ে যায়। ছেলেটি আবারও বলল, এখন কি এভাবেই মুখ ভার করে দাঁড়িয়ে থাকবি, নাকি আমার সাথে ওনাদের কাছে যাবি ওনারা কি বলে তা শুনতে? চলো। এ বলে ওরা দুজন কুশল আর তরুর দিকে অগ্রসর হতে শুরু করে। কিছু সময় পর ওরা দুজন কুশল আর তরুর সামনে এসে দাঁড়াতে ঝর্ণা ওর ভাইয়ের পেছনে আড়াল হয়ে দাঁড়ায় আর ঘাড় বাঁকিয়ে ওদের দিকে লক্ষ্য করে। ছেলেটি কুশল আর তরুকে উদ্দেশ্য করে বলল, কে আপনারা? আগে কখনো এই এলাকায় আশেপাশে দেখেছি বলে তো মনে হয় না। বয়সের তুলনায় ছেলেটি কথার ধরন অনেক বেশি গোছালো থেকে তরু কিছুটা অবাক হয়ে বলল, আমরা এখানে আজই প্রথম এসেছি। তোমাদের একটা প্রশ্ন করতে পারি? তাড়াতাড়ি করুন, বাড়িতে আমাদের অসুস্থ দাদু আছেন, আর মায়েরও ঘুম ভেঙে যেতে পারে যখন তখন। একটু পর বাবাও বাড়িতে ফিরবে। আমাদের বাড়িতে দেখতে না পেলে আমাকে আর বোনকে মারতে মারতে আমাদের দুজনের পিঠে ছাল তুলে ফেলবে। ছেলেটির এমন কথা শুনে কুশল আর তরু দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় তরু লক্ষ্য করে ছেলেটির পেছন থেকে ঝর্ণা একটু পরপর তরুর দিকে তাকাচ্ছে। চাঁদের হলে বাচ্চা মেয়েটির ফর্সা মুখশ্রী চকচক করছে। এত মিষ্টি একটা বাচ্চা মেয়েকে কেউ কি আর মারতে পারে? তরু সেসব চিন্তা মাথায় আরেক পাশে রেখে বলল, এত রাতে তোমরা দুজন এই ফাঁকা মাঠে এসেছো কেন? আর ওই বট গাছের গোড়াই বা পানি দিলে কেন? মাঠ জুড়ে তো ফলমূলের গাছের অভাব নেই। তোমাদের তো উচিত ছিল সেই সব গাছগুলোর গোড়ায় পানি দেওয়া। বোঝার বয়স হয়েছে পর থেকেই আমাদের দাদুভাইকে দেখে এসেছি। তিনি প্রতিদিন নিয়ম করে ওই বটগাছের গোড়ায় এক কলসি করে দিতেন। কেন দিতেন তা আমি জানি না। কিছুদিন ধরে আমাদের দাদুভাই অসুস্থ হয়ে পড়েছেন। এরপর থেকে মায়ের চোখ ফাঁকি দিয়ে দাদুর কথা অনুযায়ী আমি আর বোন প্রতিদিন সময় করে এই স্কুল মাঠে আসি, আর ওই বটগাছের গোড়ায় এক কলসি করে পানি ঢেলে দিয়ে যায়। ছেলেটির এরূপ কথা শুনে কুশল আর তরু একে অপরের দিকে তাকায়। কুশল কিছু বলতে নেবে সে সময় ওদের সামনে থেকে একজন মধ্য বয়সের পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, ঝর্ণা, রাসেল, এই বদমাস পোলা মাইয়া, এত রাতে এইখানে কি করতে আইসস তোরা? এত অল্প বয়সে আমাগো পরিবারের মুখ পোড়াইতে উইঠা পইরা লাগছস তোরা, তাই না? এ রাতের বেলা ঘরের বাহিরে ঘোরাঘুরি করা আজ বাইর কইরা সারমো আমি। আজ যদি তোদের দুইটার পিঠে সাল আমি তুইলা না ফেলছি তো আমার নামও মফিজুল নয়। পুরুষালী কণ্ঠে বলা এরূপ কথাগুলো শোনা মাত্রই ঝর্ণার শরীর ভয়ে শিউরে ওঠে। তৎক্ষণাৎ সে কোনো কিছু না ভেবে নিজের ভাইয়ের পেছন থেকে সরে তরুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কুশল, তরু আর ছেলেটি মফিজুরের দিকে লক্ষ্য করতে দেখে মফিজুর এক হাতে নিজের লুঙ্গি আঁটো করে ধরে বড় বড় কদম ফেলে ওদের দিকে অগ্রসর হচ্ছে। ছেলেটি কুশল আর তরুর দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, আপনাদের জন্য আজ আবারও আমাদের বাবার হাতে মার খেতে হবে। আপনারা যদি আমাদের না ডাকতেন তাহলে বাবা বাড়ি ফেরার আগেই আমরা বাড়ি চলে যেতে পারতাম। ছেলেটির কথাগুলো শুনে কুশলের চোয়াল শক্ত করে আসে। মফিজুর ওদের কাছে এসে দাঁড়িয়ে ছেলেটির হাত শক্ত করে ধরে রাগে স্বরে বলল, কোথায় লুকাইল রে ওই বদমাস মাইয়াটা? আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। বড্ড বার বাড়ছো। মফিজুরের রাগে স্বরে বলা কথাগুলো বলতে নিয়ে নিজের সামনে তরু আর কুশলকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়।
তরুর পেছনে দাঁড়িয়ে ঝর্ণা মফিজুলের বলা কথাগুলো শুনে ভয়ে তরুর শাড়ির পেছনের অংশ খামচে ধরে রেখেছে। তরু তো অনুভব করতেই পারছে। মফিজুলের তরু আর কুশলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনারা কেডা? এই গায়ে এর আগে তো কখনো দেখি নাই। পোশাক আশাক দেখা তো শহরের ম্যাম বাবুগো মতো লাগতাছে। স্কুলের বাইরে দেখলাম বিশাল একখানা 4 চাকা গাড়ি দাঁড় করানো। ওই গাড়িটা কি আপনাগো? আমরা শহর থেকে এসেছি, আর ওই গাড়িটা আমাদেরই। এইখানে এত রাইতে কি মনে করে আইয়াছেন আপনারা? কেন এসেছি সেসব তো পরেও জানতে পারবেন, কিন্তু এখন একটা কথা বলুন তো, ঝর্ণা আর রাসেলের মতো এমন ফুটফুটে মিষ্টি বাচ্চা ছেলে মেয়ে দুজনকে আপনি মারতে চেয়েছিলেন কেন? কি দোষ করেছে রে ওরা? তরুর এমন প্রশ্নে মফিজুল কণ্ঠে পুরুষালী একটা বিশেষ ভাব এনে বলল, হেয়ার কৈফত আমি আপনারে দিতাম কিল্লাই। আমার পোলা মায়া আমি হ্যাগো জন্ম দিয়া এই দুনিয়ায় আনছি। 3 বেলা খাওয়াইছি পড়াইছি। হ্যারে আমি মারমু নাকি কাইটা ফালা ফালা কর্ম সম্পূর্ণ আমার ব্যাপার। মফিজুলের এমন কথা শুনে কুশল নীরব থেকে ওর 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে সময় মফিজুলের পাশ থেকে ছেলেটি বলে উঠল, বাবা আপনি তো ভুল বললেন। আপনি তো আমাদের 3 বেলা খাইতে দেন না। সকালে 2 জনকে 2খানা বাঁশি রুটি থাকলে তা দেন, আর রাইতে আপনার আর মায়ের সারাদিনের খাওয়ার পর বাইচা যাওয়া সাদা ভাত যাতে মা পানি ঢাইলা দিয়ে রাখে ওই ভাতগুলো খাইতে দেন। আমরা তো অমন খাবার ঠিকভাবেই খাইতেও। এদিকে ছেলেটি ওর পুরো কথা শেষ করার আগেই মফিজুল ওর গালে একটা থাপ্পড় দিয়ে বসলেন। থাপ্পড়ের বেগ এতটাই বেশি ছিল যে ছেলেটি ছিটকে ওদের থেকে কিছুটা দূরে মাঠের উপর গিয়ে পড়ে। মফিজুলের এমন কাজে কুশলের রাগে যেন সর্বশরীর জ্বলে ওঠে। সে আর নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। কুশল মফিজুলের কাছে এসে দাঁড়িয়ে ওর শার্টের কলার ধরে সজোরে ওর বাম গালে পরপর 4 বার থাপ্পড় দেয়। আকস্মিক কুশলের এমন কাজে তরুর পেছনে দাঁড়িয়ে থাকা ঝর্ণা ও মাঠে পড়ে থাকা রাসেল অনেক অবাক হয়ে যায়। তরুর ঠোঁটে কোণে স্মিত হাসির রেখা ফুটে ওঠে। কুশল মফিজুলের কলার ছেড়ে দিয়ে ওর নাক বরাবর একটা ঘুষি প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে মফিজুল মাঠের উপর লুটিয়ে পড়ে। কুশল রাগ নিয়ে উচ্চস্বরে বলল, জন্ম দিয়েছিস মানে এই নয়, এই নিষ্পাপ শিশুগুলো শরীরে আঘাত করার অধিকার তোর আছে। আর একবার যদি তোর ওই হাত এই নিষ্পাপ শিশুদের উপর উঠিয়েছিস, তৎক্ষণাৎ তোর হাত জোড়া কেটে তোকে এই মাঠের 100 ফিট নিচে পুঁতে ফেলবো আমি। এই বলে কুশল রাসেলের কাছে গিয়ে ওকে ধরে ওঠায়। মফিজুল 2 হাতে ভর দিয়ে উঠে বসে নিজের নাকের নিচে হাত রাখতেই দেখে নাক ফেটে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোনা কেটে রক্ত ঝরছে। এদিকে কুশলের হাতে পরপর 4 বার থাপ্পড় ও 1 বার ঘুষি খেয়ে মফিজুলের নাক ও ঠোঁটের কোনা দিয়ে রক্ত ঝরছে। নিজের এমন বেহাল দশা দেখেও মফিজুল ক্ষিপ্ত কুকুরের মতো বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে কুশলের দিকে অগ্রসর হতে নিলে কুশল ওর প্যান্টের ডান পকেট থেকে ছোট রিভলভারটা বের করে মফিজুলের দিকে তাক করে। গান পয়েন্টে নিজেকে দেখা মাত্র মফিজুল থমকে যায়। কিছুটা ভয়ে শুকনো ঢোকও গিলে নেয় সে। কুশল ওর হাতে থাকা রিভলভারটা দিয়ে মফিজুলকে ইশারা করে বলল, বস, মাটিতে হাঁটু গেড়ে বস। কুশলের কথা যেন এই মুহূর্তে মফিজুলের কান পর্যন্ত পৌঁছতে পারল না। কুশল উচ্চস্বরে ধমক দিয়ে আবারও বলল, বস বলছি। কুশলের ধমকে স্বরে বলা কথাটি শোনা মাত্রই মফিজুলের সর্বশরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে। তৎক্ষণাৎ সে কুশলের সামনে হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়ে। কুশল মফিজুলের কপালের ভাঁজ বরাবর রিভলভারটা ঠেকে রাগী স্বরে বলল, তুই কি ভেবেছিলি আমি এই ফাঁকা মাঠে তোকে ফাঁকা আওয়াজ শুনিয়েছিলাম? তোর থেকে বহুত গুণে খারাপ অমানুষদের আমি উচিত শিক্ষা দিয়ে সঠিক ঘাট দেখিয়ে দিয়েছি। সেখানে তুই তো আমার কাছে সামান্য মশার থেকেও তুচ্ছ। তোকে নিজের পায়ে নিচে ফেলে পিষে ছিন্ন ভিন্ন করে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। দয়া করে আমাকে প্রাণে মারবেন না সাহেব, দয়া করুন আমার ওপর, আমার প্রাণ ভিক্ষা দিন সাহেব। সেই সময় তরুর পেছন থেকে ঝর্ণা ঘাড় ঝাঁকিয়ে ওদের দিকে তাকিয়ে কিছুটা জোর গলায় বলল, বাবাকে ছেড়ে দাও গো সুন্দর চাচু, বাবাকে আর মেরো না। মারলে যে অনেক ব্যথা লাগে, খুব যন্ত্রণা করে, বাবাকে আর যন্ত্রণা দিও না গো সুন্দর চাচু। ও সুন্দর চাচি, তোমার ওই মানুষটাকে বলো না বাবাকে যেন আর না মারে। মেরো না গো বাবা আমাকে, উনি আমাদের জন্ম দিয়েছে। ভালো হোক কিংবা খারাপ, বাবা হিসেবে তো ওনাকে আমরা অস্বীকার করতে পারি না।
ওনার আদর স্নেহ পাওয়ার মতো এত ভালো ভাগ্য নিয়ে আমরা দুজন কেউই পৃথিবীতে আসতে পারিনি। তাই নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছি আমরা। এখন বাবা আমাদের যতই আঘাত করুক না কেন, আমাদের আর ততটাও কষ্ট হয় না। ছোট্ট মেয়ে ঝর্ণা ছেলে রাসেলের মুখে এরূপ কথাগুলো শুনে কুশল ঘাড় ঘুরিয়ে ওদের দুজনকেই এক পলক দেখে নেয়। মফিজুরের অবাক নয়নে নিজের মেয়ে ও ছেলের দিকে তাকায়। মফিজুর মনে মনে হয়তো ভাবছে, জন্মের পর থেকে যাদের আমি একটা বারের জন্য নিজের কোলে বসিয়ে আদর করিনি, উঠতে বসতে কোনো কারণ ছাড়াই যাদের শরীরে আঘাতের পর আঘাত দিয়েছি, পচা বাসি খাবার ছাড়া একবেলা টাটকা ভালো খাবার খেতে দেইনি, আর সেই ছেলে মেয়ে আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে অনুরোধ করছে। আমার যন্ত্রণা ওরা সহ্য করতে পারছে না। আমার প্রতি ওদের ঘৃণা রাগ হওয়ার জায়গায় স্নেহ মায়া কাজ করছে। ওদের ছোট্ট মনটাতে আমি আঘাত করতে করতে বিষিয়ে দিতে পারিনি। কুশলের কথায় মফিজুরের ভাবনায় ছেদ ঘটে। কুশল বলল, থুতু ফেল এখন নিজের উপর। তোর মতো কাপুরুষের ঘরে জান্নাতের দুটো নূর জন্ম নিয়েছে দেখে ভীষণ আফসোস হচ্ছে আমার। তুই তো ওদের বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না। থুতু দে নিজের উপর, থুতু। কুশলে বলা কথাগুলো শুনে মফিজুর লজ্জায় মাথা নত করে ফেলে। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে এখন সে। নিজের অজান্তেই মফিজুরের চোখ যুগল থেকে নোনা জল পড়তে শুরু করে। কুশল ও রিভলভারটা পুনরায় পকেটে ভরে নেয়। বেশ কিছু সময় ধরে ওদের চারপাশ জুড়ে ঝিঝি পোকা ও পেঁচার ডাক ছাড়া কোনো মানবের শব্দ শোনা যায় না। সেই সময় রাসেল নিজের বুকের ভেতর সাহস সঞ্চয় করে ওর বাবা মফিজুলের কাছে এসে দাঁড়িয়ে বলল, বাবা বাড়িতে ফিরবে না? মেলা রাত হয়ে গেল যে। এখন না ফিরলে মায় আবার আমাকে ঝাড়বো। আমাদের জন্য তুমি মায়ের ঝাড়ি খাইবা, তা তো হয় না কও। রাসেলের মুখে এরূপ কথাগুলো শোনা মাত্র মফিজুর আর নিজেকে ধরে রাখতে পারে না। ছোট্ট শিশু রাসেলকে নিজের বুকের সাথে জড়িয়ে হু হু করে কেঁদে দেয়। এই প্রথম নিজেকে নিজের বাবার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে রাসেল খুশি হবে নাকি নিজের বাবাকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিবে তা বুঝে উঠতে পারছে না রাসেল। চোখের সামনে এমন দৃশ্য দেখে ঝর্ণার ভয়ও কেটে যায়। সে তরুর পেছন থেকে সরে সামনে এসে দাঁড়িয়ে ওদের বাবা ছেলের উপর দৃষ্টি স্থির করে। সে সময় মফিজুর নিজের আরেক হাত মেলে ধরে ইশারায় ঝর্ণাকে নিজের বুকে আসতে বলে। ঝর্ণা এক পলক তরু আর কুশলের মুখের দিকে তাকায়। ওরা দুজন ও ঝর্ণাকে ওর বাবার কাছে যেতে বললে ঝর্ণা এক ছুটে ওর বাবার বুকের ওপর হামলে পড়ে। মফিজুর দুহাতে নিজের দুই ছেলেমেয়ের বুকের সাথে জড়িয়ে রাখা অবস্থাতে কাঁদতে কাঁদতে বললেন, এই অধম বখাটে ক্ষমা কইরা দে তোরা। তোগো আমি অনেক কষ্ট দিছি। বাজান আম্মাজান, আমার কলিজার টুকরা, তোদের মূল্য আমি এতকালে বুঝি নাই। আমি আর কখনো তোদের শরীরে এক চুল পরিমাণ আঘাত করব না, কথা দিলাম আজ থাইকা। সবসময় তোগো যত্নে যত্নে রাখমু। তোগো সৎমায়ের বারন্ত স্বভাবও আমি ছুটায়া দিমু। হেল্লাইগা আমি তোগোর সাথে মেলা অন্যায় কইরা ফেলছি। নিজের রক্তরে আঘাত করে পরনারীর কথা মাইনা চলছি। আজ থাইকা আর এইসব হইব না। তোগো 3 বেলা ভালো খাবার খাইতে দিমু আমি। আমার চোখ খুলে দিছিস তোরা। মফিজুরকে নিজের ভুল বুঝে নিজের ছেলেমেয়ের কাছে ক্ষমা চেয়ে তাদের আপন করে নিতে দেখে তরু আর কুশলের মুখশ্রী জুড়ে তৃপ্তিদায়ক খুশির ছাপ ফুটে ওঠে। পর মুহূর্তে কুশল একবার দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে বলল, জীবনের এই 28 বছর বয়সে এসে দাঁড়িয়ে কখনো নিজের বাবাকে শক্তভাবে জড়িয়ে ধরে মন হালকা করতে পারলাম না। কোমায় থাকার পূর্বের সময়ে কখনো বাবা আমাকে এভাবে নিজের বুকের সাথে জড়িয়ে আদর করেছিলেন কিনা, আমার জন্মদায়িনী অভাগিনী মা আমাকে স্নেহ মমতা দিয়েছিলেন কিনা, সেসবের কিছুই মনে নেই। এতটাই নির্মম ভাগ্যের অধিকারী আমি যে নিজের জন্মদায়িনী মায়ের মুখশ্রী পর্যন্ত আমার স্মৃতি থেকে মুছে গিয়েছে। প্রকৃত ও মিথ্যে সম্পর্কগুলোর মাঝের তফাৎগুলো আজ চোখের সামনে স্বচ্ছ পানির মতো ভাসছে। যারা আমার মায়ের খুনি, যারা বাবার জীবন থেকে 20টা বছর যারা কেড়ে নিয়েছে, যারা আমার স্মৃতি থেকে আমার জন্মদায়িনী মায়ের মুখশ্রীটুকুও মুছে ফেলেছে, তাদেরই কিনা গত 20টা বছর ধরে নিজের মা বাবা চাচা চাচি বলে সম্বোধন করে এসেছি। এসব ভেবেই কষ্টে ঘৃণায় আমার সর্বশরীর রিরি করে উঠছে তরুণীমা। এদিকে কুশলের কথাগুলো শুনে তরুণীমা কোনো প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পায় না।
কুশলের ডান হাত নিজের দুহাত দ্বারা জড়িয়ে ওর কাঁধের উপর মাথা রাখে। বেশ কিছু সময় পর ঝর্ণা আর রাসেল মফিজুরের বুক থেকে মাথা তুলে তার সামনে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর ঝর্ণা ওর বাম হাত দিয়ে আর রাসেল ওর ডান হাত দিয়ে মফিজুরের চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জলে ভিজে থাকা গালদয় যত্ন সহকারে মুছে দেয়। ওদের তিনজনের মুখশ্রী জুড়ে ফুটে আছে আনন্দের ছাপ। পরক্ষণে ঝর্ণা তরুর সামনে আর রাসেল কুশলের সামনে এসে দাঁড়িয়ে মুখ তুলে ওদের দিকে তাকায়। মফিজুর বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। ঝর্ণার মিষ্টি কণ্ঠে বলল, সুন্দর চাচি, জানো তুমি আর সুন্দর চাচু দুজনেই অনেক ভালো। এ বলে ঝর্ণা তরুর পেট জড়িয়ে ধরে তরু হাসি দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। রাসেল বলল, আপনাদের জন্য আজ আমরা আমাদের বাবাকেও প্রকৃত বাবারূপে ফিরে পেলাম। আপনাদের জন্য আমি আর আমার বোন বাবার আদর কতটা মধুর হতে পারে তার স্বাদ অনুভব করতে পারলাম। বোন ঠিকই বলেছে, আপনারা দুজনের অনেক অনেক ভালো। এই বলে রাসেল ও কুশলের পেটের উপরের অংশ জড়িয়ে ধরে। মফিজুর বলল, আপনাদের কারণে আমি আমার ভুলগুলো শুধরায়া নিতে পারছি। আপনারা আমার পাপের বোঝা কমাই দিছেন। তাই এই অধম গরিব বাড়ির ভিটায় পা রেখে যদি আপনারা দুমুঠো খাবার খাইতেন তো নিজেরে মেলা ধন্য মনে করতাম সাহেব। রাসেল আর ঝর্ণা তরু কুশলের পাশে দাঁড়িয়ে এক স্বরে বলল, হুম, চলো না গো আমাদের বাড়িতে তোমরা, তাহলে আমরা অনেক খুশি হব। বাচ্চাদের আবদার ফেলার শক্তি কুশল বা তরু কেউ আর উঠতে পারল না। ওরা দুজনে একে অপরের দিকে এক পলক দেখে বলল, ঠিক আছে, যাব আমরা। সুন্দর চাচু, তোমার কাছে একটা যন্ত্রটা আছে না, ওই তো যেটা দিয়ে তুমি বাবাকে ভয় দেখালে, ওটা আমাকে দিয়ে যাবে? ছোট্ট ঝর্ণার মুখে এরূপ কথা শুনে ওরা চারজন অনেক অবাক হয়। কুশল ঝর্ণার সামনে হাঁটু গেড়ে বসে বলল, ওই যন্ত্রটা দিয়ে তো খেলা করা যায় না মা। আমি তোমাকে ওই যন্ত্রটা তো দিতে পারবো না, কিন্তু ওই যন্ত্রের মতো একটা খেলনা যন্ত্র দিতে পারবো। সেটা দিয়ে তুমি খেলো কেমন? খেলার জন্য তো লাগবে না আমার। তাহলে কি জন্য চাইছো শুনি? ঝর্ণা এক পলক ওর বাবা আর ভাইয়ের দিকে তাকিয়ে আবারও কুশলের উপর দৃষ্টি স্থির করে বলল, আমাদের বাড়িতে একজন কুচুটে বুড়ি আছে। ওই বুড়ি আমার বাবাকে সবসময় ঝাড়ির উপরে রাখে, জানো। আমাকে আর ভাইয়াকে দিয়ে সব ধরনের কাজ করিয়ে নেয়। একটু ভুল হলে বাবার কাছে উল্টোপাল্টা বলে আমাদের প্রতিদিন মার খাইয়ে নেয়। তোমার ওই যন্ত্রটা দিয়ে তুমি যেমন বাবাকে ভয় দেখিয়ে ভালো বাবা বানিয়ে দিলে, তেমনি আমি ওই যন্ত্র দিয়ে ওই কুচুটে বুড়িটাকে ভয় দেখিয়ে ভালো মা বানিয়ে দিব। ছোট্ট মেয়ে ঝর্ণার মুখে এত গোছালো কথাগুলো শুনে কুশল আর তরু বেশ অবাক হয়। মফিজুর কিছুটা লজ্জা বোধ করে মাথা নিচু করে ফেলে। পরক্ষণে কুশল শান্ত স্বরে বলল, তোমাকে কিছুই করতে হবে না পাকনি বড়ি। তুমি আর তোমার ভাইয়া যেন এখন সবসময় ভালো থাকতে পারো, তার সব ব্যবস্থা করে তবেই আমি আর তোমার ভালো চাচ্ছি ক্ষান্ত হব। ঝর্ণা অনেক খুশি হয়ে কুশলের গালে একটা চুমু দিয়ে ওর গলা জড়িয়ে ধরে। কুশল হাসি দিয়ে ঝর্ণাকে নিজের কোলে রাখা অবস্থাতেই উঠে দাঁড়ায়। তরু মফিজুরকে উদ্দেশ্য করে বলল, চলুন তাহলে আপনাদের বাড়িতে যাওয়া যাক। রাসেল বাবা, আমার কাছে এসো, আমার হাত ধরো। তরুর ডাক শোনা মাত্র রাসেল খুশি মনে তরুর হাতে বাম পাশে এসে দাঁড়িয়ে ওর বাম হাত শক্ত করে ধরে। অতঃপর ওরা মফিজুরের সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কুশল ও তরু, ঝর্ণা, রাসেল আর মফিজুরের সাথে ওদের বাড়ির দিকে অগ্রসর হতে শুরু করেছিল। বেশ কিছু সময় পর ওরা সকলেই সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। মফিজুর ওর বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে পেছনে ঘুরে ওদের উদ্দেশ্য করে বলল, সাহেব ম্যাম, কিছু মনে করেন না, আপনারা কিছুক্ষণ এখানে দাঁড়ায় থাকেন। আমি বর্ষা আর রাসেলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি বাড়ির কি অবস্থা। তরু কিছু বলতে নেবে সেই সময় কুশল তরুর হাত ধরে ওকে থামিয়ে দেয়। মফিজুর একবার লম্বা করে নিঃশ্বাস ফেলে টিনের দরজাটা ঠেলে খুলে ঝর্ণা রাসেলকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কয়েক সেকেন্ড পুরো পরিবেশে পিনপতন নীরবতা বিরাজ করে। পর মুহূর্তে বাড়ির ভেতর থেকে একজন মহিলার রুগ্ন রাগী কণ্ঠে বলা কিছু কথা বাহির পর্যন্ত ভেসে আসে, যা কুশল তরুর কানকে এড়োয় না। মহিলাটি বলছে, আগের বউটা যখন নিজে মরছিল তখন নিজের সাথে আপদ দুইটারে মাইরা ফেলতে পারিনি। প্রত্যেক দিন প্রত্যেকটা বেলায় এই আপদ দুইটার জন্য আমার সংসারে অশান্তি ছাড়া ভালো কিছুই হয় না। কিলো মুখ পড়ি, এত কম বয়সেই নিজের লেগা নাগর জুটাইলোর ধান্দায় নাইমা পড়ছুস নাকি? আর নিজের ভাইডারের সাথে নিছস কিল লাইগা?
রাইতের অন্ধকারে তুই তোর নাগরের লগে লাশলীলা করবি আর তখন তোর এই দামরা ভাই পাহারা দিবে নাকি? মহিলাটি এরূপ কথা বলা মাত্র জোরে একটা থাপ্পড়ের শব্দ ভেসে আসে। তরু কুশলকে উদ্দেশ্য করে বলল, ঝর্ণা রাসেলকে আজকের পর আর মার খেতে হবে না, এমনটাই তো বলেছিলেন আপনি। ওদের সৎ মা যে একজন ভীষণ খারাপ মানসিকতার মহিলা, তা ওনার কথাগুলো শুনেই বোঝা শেষ হয়েছে আমার। একটু আগেই তো থাপ্পড়ের শব্দ শোনা গেল, নিশ্চয়ই ওই মহিলা ওদের শরীরে আবার আঘাত করেছে। আপনি ভেতরে চলুন, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। শান্ত হও তরুণীমা, থাপ্পড়ের শব্দে ভীষণ জোরে হয়েছে। যদি এই থাপ্পড় ওই মহিলা ঝর্ণা বা রাসেলকে দিত তাহলে পুরো পরিবেশ এখন এতটা নীরব হতে থাকতো না। মফিজুরকে তার নিজ দায়িত্ব এবার সঠিকভাবে পালন করার সুযোগ দাও। আজ যদি মফিজুর নিজে ওই মহিলাকে উচিত শিক্ষা না দেয় তাহলে বোঝা যাবে সে ঝর্ণা আর রাসেলকে সুরক্ষিত রাখতে পারবে না। তখন যে পদক্ষেপ গ্রহণ করা সঠিক হবে সেটাই গ্রহণ করব আমি। নিশ্চিন্ত থাকো। কুশলের এরূপ কথাগুলো শুনে তরু শান্ত হয়ে যায়। পরক্ষণে ওর ভেতর থেকে মফিজুলের বলা কথাগুলো শুনতে পারে, আর এইসব শব্দ শুনে শুনেই পুরো পরিস্থিতিকে আন্দাজ করে নিতে শুরু করে ওরা। মফিজুরের সর্বশক্তি দিয়ে প্রয়োগ করা একটা থাপ্পড় খেয়েই মফিজুরের দ্বিতীয় স্ত্রী রুমানা মাটির বারান্দা দিয়ে ছিটকে আঙিনার উপর এসে পড়ে। থাপ্পড়ের বেগ এতটাই জোরে ছিল যে কিছু সময়ের জন্য রুমানার কান ও মাথা একসাথেই যেন তালি লেগে গিয়েছিল। রুমানার ঠোঁটের কোনায় দাঁত লেগে কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। রুমানা নিজের ডান হাতের সাদা আঙুল ঠোঁটের সেই কাঁটা স্থানে স্পর্শ করতেই মুখ দিয়ে আর শব্দ উচ্চারণ করে ঘাড় বাঁকিয়ে মফিজুলের দিকে বলল, তুমি আমাকে মারলে? তোর মতো ঘৃণিত মানসিকতার মহিলাকে এখনো আমি জীবিত রেখেছি এটা ভেবেই তুই শুকরিয়া আদায় কর। কি হলো তোমার এইটুকু সময়ের ভিতরে? বুঝতে তো পারছি না। একটু আগেই তো ওদের বাড়িতে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। এই আপদগুলো তোমার উপর কি এমন জাদুটোনা করলো যে তুমি আমার শরীরে হাত উঠাতে আর আমাকে এমন খারাপ কথা শোনাচ্ছ? মফিজুর রাগে রিরি করতে করতে রুমানার কাছে এসে ওর মাথার পেছনের অংশের চুলগুলো নিজের 5 আঙ্গুলের ভাঁজে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, খবরদার, আর একবার যদি আমার ছেলে মেয়েদের আপদ বলে সম্বোধন করেছিস তাহলে এই হাত দিয়ে তোর মাথা থাইকা সব চুল আমি টেনে টেনে উপড়ে ফেলবো। তোর ওই নোংরা মুখ বস্তা সেলাই করা মুরাল দিয়ে আজীবনের মতো সেলাই করা দিমু। মফিজুর এতটাই জোরে জোরে রুমানার মাথার চুলগুলো টেনে টেনে কথা বলছে যে রুমানার মাথা যন্ত্রণায় ছিঁড়ে আসছে যেন। ওদের থেকে কিছুটা দূরে গুটিসুটি হয়ে রাসেলের এক হাত ধরে দাঁড়িয়ে আছে ঝর্ণা। রুমানা আর্তনাদের স্বরে বলল, আমার ভীষণ ব্যথা লাগছে গো, ছাইরা দাও আমারে। সামান্য এইটুকু সময়ের ব্যথা সহ্য করতে পারছিস না? এতগুলো বছর ধরে যে তোর উস্কানিমূলক কথাগুলো শুনে আমি আমার ওই নিষ্পাপ ছোট ছেলে মেয়ে দুটোরে শরীরে অগণিত আঘাত করে এসেছিলাম, ওরা সেগুলো কিভাবে সহ্য করেছে? হ্যাঁ, আজ তোরে মারতে মারতে আমি শেষ করে ফেলামু, আর এতেই তোর উচিত শিক্ষা পাওয়া হইব। এ বলে মফিজুর রুমানার চুলগুলো ছেড়ে দিয়ে বারান্দার পাশে থাকা কাঠখড়ির মাচা থেকে একটা কিছুটা মোটা ও আকারের লম্বা কাঠ হাতে উঠিয়ে নিয়ে আবার রুমানার দিকে তেড়ে আসতে নিলে ঝর্ণা কিছু না ভেবে এক ছুট ওর বাবার পায়ের কাছে গিয়ে বসে তার এক পা নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে মেন্দের স্বরে বলল, মাইরো না বাবা, এই লাঠিখানা দিয়ে মারলে ভালো মা মইরা যাইব। এখন থেকে কেউ কাউরে আর মারা চলবো না বাবা। আমরা একলগে মিলামিশা থাকবার চাই। দোহাই বাবা, মাইরো না তুমি ভালো মায়েরে, তারে বরং বুঝাইয়া কও। দেখবা ভালো মা ঠিক বুঝবো, হামগো উপর আর কোনো অত্যাচার করবো না কখনো। ঝর্ণাকে এভাবে নিজের বাবার পায়ে পড়ে না মারার জন্য মিনতি করতে দেখে রুমানা যেন স্তব্ধ হয়ে গেছে। সে মনে মনে হয়তো ভাবছে, যে বাচ্চা মেয়েটাকে একটু আগেও আমি অনেক বাজে ভাষায় কথা শুনাইলাম, তার চরিত্র পর্যন্ত কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করলাম। এতগুলো বছর ধরে দিন নাই রাত নাই খারাপ ব্যবহার আর অত্যাচার করে আসলাম। আজ কিনা সেই মেয়েটাই আমাকে মারের হাত থেকে বাঁচাতে তার বাপের পা ধইরা নিয়তি করতেছে। মফিজুরের কণ্ঠে ভেসে আসা কথা রুমানার কান পর্যন্ত পৌঁছাতেই সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মফিজুর উচ্চ স্বরে রুমানার উদ্দেশ্য বলল, দেখ, ভালো করে দেখ এই দৃশ্য।
যে তুই এই বাড়ি পা রাখার পর থেকে একটা বেলা এই মাসুম বাচ্চাগুলোকে শান্তিতে থাকতে দিস না। আজ সেই মাসুম বাচ্চাই তোকে বাঁচানোর জন্য আমার পা ধরে মিনতি করছে। তোর মন ও মস্তিষ্কের ওপর থাকা নিকৃষ্ট মানসিকতার কালো চাদরটা সরিয়ে ফেল। তওবা পাঠ কর। নিজের এ যাবৎ করে আসা সকল পাপ কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চা। আর এই নিষ্পাপ শিশু দুটোকে অমানুষের মতো অত্যাচার করার ষড়যন্ত্র করে আসার জন্য ওদের থেকে ক্ষমা চেয়ে নে। আর কখনো ওদের কোনো রূপ কষ্ট যদি দিয়েছিস, তাহলে আজ সেই জীবন তুই ভিক্ষা পাইলে এরপর আর তা পাবি না। এরপর এই দুনিয়ার কোনো শক্তি তোকে আমার হাতে খুন হওয়ার থেকে বাঁচাতে পারবে না। এই কথা নিজের মাথার ভিতর খুব ভালো করে ঢুকিয়ে নে। রোমানা ওর নিজের করা ভুলগুলোর জন্য ইতিমধ্যে অনুতপ্ত বোধ করতে শুরু করছে। বেশ কিছু সময় পেরিয়ে যায়। রোমানা মাথা নিচু করে রেখে ওভাবে বসে আছে আঙিনায়। মফিজুর জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের রাগকে অনেকটাই কন্ট্রোলে এনেছে। ঝর্ণা মফিজুরের বাম পায়ের পাশে নিজের দুই হাঁটু একত্র করে তার উপর থুতনি ঠেকিয়ে বসে রোমানার উপর দৃষ্টি স্থির করে রেখেছে। পরক্ষণে রোমানা কাঁদতে কাঁদতে নিজের দুহাত দুদিক মেলে ধরে বলল, বুকে আয় মানিক আমার, আয় বুকে আয়। ঝর্ণা আর রাসেল রোমানার ডাক শুনে ওদের বাবা মফিজুরের দিকে তাকান। মফিজুর স্মিত হেসে ইশারা করলেন রোমানার কাছে যাওয়ার জন্য। মফিজুর ইশারা বুঝতে পেরে রাসেল আর ঝর্ণা আর দ্বিতীয় কিছু না ভেবে যেখানে যে অবস্থায় বসে বা দাঁড়িয়ে ছিল না, সেখান থেকে এক ছুটে রোমানার বুকের উপর হামলে পড়ে। রোমানা দুহাতে ওদের দুজনকে জড়িয়ে ধরে ওদের থেকে ক্ষমা চায়। আর কখন ওদের সাথে কোনো রূপ খারাপ আচরণ করবে না, ওদের কখনো কষ্ট পেতে দিবে না, মায়ের আদর স্নেহ দিয়ে আগলে রাখবে সব সময়, এসব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। পরিস্থিতি শিথিল হয়েছে দেখে মফিজের হাসি মুখে মূল দরজার কাছে গিয়ে দরজা খুলে কুশল আর তরুকে উদ্দেশ্য করে বলল, সাহেব ম্যাম, আপনারা এখন ভিতরে আসুন। আমাদের পারিবারিক যা ঝামেলা ছিল সব মিটায় নিছি আমরা, এখন আর কোনো সমস্যা হইব না। আসেন, ভিতরে আসেন। মফিজুরের এসব কথা শুনে তরু কিছুটা অবাক হওয়ার পাশাপাশি খুশিও হয়। কুশল তরুর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ভিতরে যাওয়া যাক তাহলে। কুশলের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠতে দেখে তরুর ঠোঁটেও হাসির রেখে ফুটে ওঠে। অতপর ওরা দুজনে একসাথে বাড়ির ভেতর প্রবেশ করে। আঙিনার উপর দুহাঁটু ভাঁজ করে বসে ঝর্ণাকে নিজের এক পায়ের উপর বসিয়ে রেখেছে রুমানা, আর রাসেল অন্য পাশে বসে আছে। সেই সময় কুশলা তরুকে মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রুমানা নিজের মুখশ্রী জুড়ে কিছুটা অবাক ভাব স্পষ্ট করে রেখে ওদের দিকে তাকায়। ঝর্ণা রুমানার কোল থেকে উঠে দাঁড়িয়ে এক ছুটে তরুর কাছে গিয়ে তার পেট জড়িয়ে ধরে হাসি মুখে বলল, সুন্দর চাচু, সুন্দর চাচি, আমাদের মা এখন ভালো হয়ে গিয়েছে। আমাদের এখন থেকে মারবে না, আমাদের অনেক আদর যত্ন করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তোমার ওই যন্ত্রটা আমার আর লাগবে না গো সুন্দর চাচু। তরু ঝর্ণার কথা শুনে হাসি মুখে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মফিজুর বলল, রুমানা, আজ আমার আর তোমার ভুল ভাঙানোর পিছনে সব থেকে বড় অবদান যারা রয়েছে তারা হলো এই সাহেব আর ম্যাম। আজ ওনাদের সম্মুখীন যদি না হতাম তাহলে হয়তো কখনো আমাদের ভুলগুলো আমাদের চোখে ধরা পড়তো না, আর আমরা আজীবন এই নিষ্পাপ শিশু দুটোকে অমানুষের মতো অত্যাচার করে যেতাম। তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও কোনো মুখ আমাদের থাকতো না। ছি ছি, এইভাবে বলে আমাদের লজ্জায় ফেলবেন না। আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পেরেছেন, বাচ্চা দুটোকে আপন করে নিয়েছেন, এটা দেখেই আমাদের মনে ভীষণ শান্তি কাজ করছে। কি গো, এখনো ওইখানে বয়া রইছো যে? যাও, রান্নাঘরে যাও, ভালো ভালো কিছু খাবার রান্না করো। সাহেব আর ম্যাম কি না খায় আমার বাড়ি ছাড়বো নাকি? এ মা, না না, কি যে বলো তুমি, আমি এখনই যাচ্ছি রান্নার ব্যবস্থা করতে। এই বলে রুমানা আঙিনা থেকে উঠে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যান। মফিজুর বলল, ঝর্ণা রাসেল, যাও সাহেব ম্যাম রে ঘরের ভিতরে নিয়ে যায় বসতে দাও, আমার একটু বাইরে যাওয়া লাগবো, আয়সা পড়মু একটু পরে আবার। এই বলে মফিজুর বাইরে চলে যায়। ঝর্ণা আর রাসেল তরু কুশলকে নিয়ে ভেতরে চলে যায়। মফিজুরের রুমে বিছানার উপর কুশল আর তরু বসে আছে। ঝর্ণা তরুর পাশে বসে আছে। সেই সময় ওদের পাশের রুম থেকে কারো কাশির শব্দ ভেসে আসলে তরু শান্ত স্বরে ঝর্ণাকে প্রশ্ন করলো, ওই রুমেই কি তোমার দাদন আছে ঝর্ণা? ঝর্ণা উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তরু আবারও বলল, তোমার ভাইয়াকে ডেকে আনো তো একটু, বলবে আমি ডাকছি। ঝর্ণা এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে দরজা দিয়ে বাইরে চলে যায়। কুশল বলল, হঠাৎ রাসেলকে ডাকতে বললে যে? আমাদের
ওদের দাদুনের সাথে কথা বলা উচিত। ওই স্কুলের পাশে থাকা বট গাছটির রহস্য এখনো আমাদের সামনে খোলাসা হয়নি। ওই রহস্য জানার জন্য আমার মন ভীষণ খচখচ করছে কুশল। তাই এই মুহূর্তে ওদের দাদুর সাথে কথা বলা যাবে কিনা তা জানতেই রাসেলকে ডাকতে বললাম। তরুর মুখে এরূপ কথা শুনে কুশল একবার শব্দ করে নিঃশ্বাস ফেলল। পরক্ষণে রাসেল আর ঝর্ণা একসাথে রুমের ভেতর প্রবেশ করার পরপরই তরু ওদের দাদু মুজাহিদ সাহেবের সাথে কথা বলার বিষয়টা রাসেলকে বললে রাসেল বলল, আমি ছোট থেকেই দেখে আসছি, আমরা ঘরে এক হাত গোড় 4 জন মানুষ ব্যতীত দাদু বাহিরে কারোর সাথে কথা বলতে চায় না। যদি বাহিরের কেউ তার সাথে কথা বলতেন বা দেখা করতে আসতেন তাহলে তাদের সাথে অকারণে উগ্র আচরণ করতেন। তবু আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের সাথে বলতেও পারে। রাসেলের মুখে এরূপ কথাগুলো শুনে তরু কুশলের দিকে এক পলক তাকিয়ে বলল, চলুন একবার চেষ্টা করে দেখা যাক। তরু আর কুশল দুজনে বিছানা থেকে নেমে একসাথে ঝর্ণার দাদু মুজাহিদ সাহেবের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। হসপিটালের মূল দরজার পাশে নিজ গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে তাহির। তাহিরের পাশেই জানালার দিকে মুখ করে বসে আছে হুমায়রা। তাহির নিজের সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, ওইদিকে ওভাবে তাকিয়ে কি দেখছিস? ডাক্তার নীলকে এখানে রেখে আমার সাথে চলে যাওয়ার জন্য মন মানছে না, তাই তো? তাহিরের এমন বাঁকা ভাষায় বলা কথাগুলো শুনে হুমায়রা তাহিরের দিকে শান্ত দৃষ্টি স্থির করে রাখে কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণে কোনো প্রত্যুত্তর না করে সোজা হয়ে বসে, দু চোখ বন্ধ করে নেয় সে। তাহিরও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলে থাকে তার গতিতে তালুকদার ভিলার উদ্দেশ্যে। বেশ লম্বা সময় ধরে গাড়ি চলছে। গাড়ির ভেতর পিন পতন নীরবতা বিরাজ করছে। তাহির ঘাড় বাঁকিয়ে হুমায়রার দিকে লক্ষ্য করতেই দেখে সে ঘুমিয়ে গিয়েছে। জানালা খোলা থাকায় শীতল হাওয়া এসে হুমায়রার আলসে ছোট চুলগুলো ওর চোখ নাক এর ওপর ফেলে রেখেছে। তাহির ওর বাম হাত এগিয়ে দিয়ে হুমায়রার চোখ ও নাকের উপর এসে পড়ে থাকা চুলগুলো খুব যত্ন সহকারে সরিয়ে ওর কানের পেছনে গুজে দিয়ে জানালা বন্ধ করে দেয়। এরপর হালকা পাওয়ারে এসি অন করে দেয়। তাহির গাড়ি চালাতে চালাতে বলল, আমি জানি না, আসলে বুঝতে পারছি না আমার হয়েছেটা কি। তোর পুরো অধিকার আছে যে কোনো ছেলের সাথে মিশতে পারিস, কথা বলতে পারিস, যা খুশি করতে পারিস। কিন্তু তুই যখন ওই ডাক্তার নিলয়ের বাহুডোরে আবদ্ধ ছিলি, ওর সাথে হেসে হেসে কথা বলছিলি, তখন আমার বুকের ভিতরটা যেন হিংসার আগুনে জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল ওই ডাক্তারকে এখানেই মাটির নিচে পুঁতে ফেলি। তোর উপরও ভীষণ ভীষণ রাগ লাগছিল, তাই তোর সাথেও যাচ্ছে তাই ব্যবহার করেছি, উল্টাপাল্টা কথা শুনিয়েছি। আর এসব আমি কেন করেছি, তার কারণটা কি তা আমি বুঝে উঠতে পারছি না। তোর এই ঘুমান্ত মায়া মাখানো মুখশ্রী আমাকেও তোর দিকে এত টানে। এত এত প্রশ্নের উত্তর আসলে কি আমি জানি না, আমাকে ক্ষমা করে দিই শিমু। কুশলা তরু মুজাহিদ সাহেবের রুমের ভিতর প্রবেশ করতে দেখে মেঝের উপর একটা চাটাই বেছানো, তার উপর পাতলা একটা তোষক রাখা। সেই তোষকের উপর কম্বল মুড়ি দিয়ে 60 বছর ঊর্ধ্বের বয়সের বৃদ্ধ ব্যক্তি মুজাহিদ সাহেবের চোখ বন্ধ করে শুয়ে আছেন। একটু পরপরই খুক 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 করে কাশি দিচ্ছেন। ঝর্ণা ও দাদুর মাথার কাছে গিয়ে বসে ওর দাদুর কপালের উপর হাত রাখতেই তিনি চোখ মেলে হাসি মুখে ঝর্ণার দিকে তাকালেন। ঝর্ণা বলল, দাদু দাদু, তোমার সাথে ওই যে দাঁড়ানো সুন্দর চাচু আর সুন্দর চাচি স্কুলের পাশে থাকা বটগাছের গোড়ায় প্রতিদিন পানি দেওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছেন দেখো। ঝর্ণার মুখে এরূপ কথা শোনা মাত্র মুজাহিদ সাহেব থমকালো, দৃষ্টি নিয়ে কুশল আর তরুর দিকে তাকায়। তার মুখশ্রী জুড়ে চিন্তার ভয়ের ছাপ স্পষ্ট হয়। পরক্ষণে তরু কিছু বলতে নিবে, তার পূর্বে মুজাহিদ সাহেব উচ্চস্বরে রাগ নিয়ে বললেন, চলে যান এই মুহূর্তে, এইখান থেকে চলে যান আপনারা। আমি আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না, বেরিয়ে যান আপনার ঘর থেকে দ্রুত। ওনাকে এত বেশি উত্তেজিত হতে দেখে কুশল, তরু সহ ঝর্ণা, রাসেলও অনেক অবাক হয়। মুজাহিদ সাহেব তরু বা কুশলকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছেন না। অনর্গলভাবে একটা কথায় বলে যাচ্ছেন যে তিনি তাদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান না। কুশল আর তরু যেন এখান থেকে চলে যায়। কুশল শান্ত স্বরে তরুকে বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তরুণীমা। যেহেতু উনি আমাদের সাথে কোনোরূপ কথা বলতে চান না, তাই ওনার শারীরিক অবস্থার কথা চিন্তা করে কথা বলার জন্য কোনোরূপ জোর না করাই সঠিক হবে। আমাকে ক্ষমা করে দিবেন কুশল। আপনার মায়ের কবর খুঁজে পাওয়ার শেষ আশার আলো আমি আপনার মনে জাগিয়ে দিয়ে তা কাজে লাগাতে না পেরে আপনার কষ্টের পরিমাণ আরো বাড়িয়ে দিলাম। চলো,
যাওয়া যাক। এই বলে কুশল আর তরু মুজাহিদ সাহেবের রুম থেকে বের হতেই ভেতর থেকে ঝর্ণার দাদু বলে চিৎকার করার আওয়াজ ভেসে আসে। কুশল আর তরু আবারও তড়িৎ গতিতে রুমের ভেতর প্রবেশ করতে দেখেন মুজাহিদ সাহেব কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছেন। কুশল দ্রুত তার কাছে গিয়ে ঝর্ণাকে তরুর কাছে দেয়। অতঃপর মুজাহিদ সাহেবের বাম হাতের কবজি ধরে পালসের গতি চেক করে বলল, পালস খুব ধীর গতিতে চলছে। রাসেল, দ্রুত একটা ছোট ধারালো ছুরি এনে দাও আমায়। কুশলের কথা শোনা মাত্র রাসেল দৌড়েও দাদু রুম থেকে বের হয়। কুশল মুজাহিদ সাহেবের বুকের ওপর থেকে কম্বলটা সরিয়ে ওনার ফতুয়ার বোতামগুলো খুলে ফেলে। এরপর নিজের দুহাত একত্র করে বিসমিল্লাহ বলে ওনার বুকের ওপর হালকা ও জোরে দুইভাবে চাপ দিতে শুরু করেন। পরপরই রাসেল একটা ছোট ছুরি এনে কুশলকে দিলে কুশল ছুরিটা নিয়ে মুজাহিদ সাহেবের বুকের বাম পাশে ছোট করে একটা ছিদ্র দিয়ে আবারও তার বুকের উপর হাত দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করে। পরক্ষণে মুজাহিদ সাহেব খুব জোরে নিঃশ্বাস নিয়ে কাশতে শুরু করেন। কুশল এবার ওনার পালস চেক করে দেখে এখন স্বাভাবিক গতিতেই চলছে। তরু অবাক ও মুগ্ধ দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে। কুশলের পাশে থাকা ছোট কাঠের জল চৌকির উপর রাখা মাটির কলসি থেকে অল্প পরিমাণে পানি গ্লাসে নিয়ে মুজাহিদ সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খেয়ে নিন, ভালো লাগবে। তিনিও বিনা বাক্যে পানির গ্লাস হাতে নিয়ে খেতে শুরু করলেন। কুশল বসা অবস্থা থেকে উঠে বলল, আমি গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি, ওনার কাটা স্থানে ওষুধ লাগিয়ে দিতে হবে। এই বলে কুশল রুম থেকে বেরিয়ে যায়। ঝর্ণা তরুর কাছ থেকে সরে ওর দাদুর পাশে গিয়ে বসে বলল, জানো দাদু, সুন্দর চাচু জাদু করে তোমাকে সুস্থ করিয়ে দিয়েছেন। সুন্দর চাচু আর সুন্দর চাচি দুজনেই খুব ভালো গো। ওনারা আমাদের বাবা মাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছেন। জানো দাদু, আজ প্রথম মা বাবা দুজনেই আমাকে আর ভাইকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আদর করেছিলেন। তুমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করো না গো, তাহলে আমি আর ভাইয়া দুজনেই তোমার উপর ভীষণ মন খারাপ করব। ছোট্ট ঝর্ণার মুখের কথাগুলো শুনে মুজাহিদ সাহেব অনুতপ্ততা ও অনুশোচনার দৃষ্টি নিয়ে তরুর দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা কইরা দে মা, না যায় না বুঝা তোগুলোকে খুব খারাপ ব্যবহার কইরা ফেলছি। ছি ছি চাচা, আপনি এসব কি বলছেন? আপনার আমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের থেকে বয়সে যথেষ্ট বড়, তাই এইভাবে ক্ষমা চেয়ে আমাদের লজ্জিত করবেন না। তরুর কথা শেষ না হতে কুশল ফার্স্ট এড বক্স হাতে নিয়ে রুমের ভেতর প্রবেশ করে মুজাহিদ সাহেবের পাশে এসে বসে ওনার বুকের বাম পাশে ছুরি দ্বারা ছিদ্র করা স্থানে ওষুধ লাগিয়ে দেয়। মুজাহিদ সাহেব বললেন, এই শেষ বয়সে আইসা আমার প্রাণ বাঁচা তোমাকে কাছে ঋণী গয়না দিলা বাজান। এই ঋণ আমি কেমনে শোধ করতাম? একজন মানুষ হিসেবে নিজের সাধ্যের ভিতরে যতটুকু করা সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি চাচি। প্রাণ দেওয়ার ও নেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা, আমরা তো শুধু ওসিলা। চাচা যদি কিছু মনে না করেন তাহলে আমাদের ওই বটগাছের গোড়ায় প্রতিদিন পানি দেওয়ার পেছনের আসল কারণটা বলবেন? তরুর মুখে এরূপ কথা শুনে মুজাহিদ সাহেব একবার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওই বটগাছের গোড়ায় প্রতিদিন পানি দেওয়ার পিছনে একটা কারণ আছে, তা হলো আমার করা মহাপাপের বোঝা কিছুটা হলেও হালকা করা। মহাপাপ মানেটা ঠিক বুঝলাম না চাচা। এই যে জমির উপর স্কুল আছে, ওই জমির মালিক যিনি ছিলেন তার হয়ে ওই জমিতে আমি চাষ করতাম। আজ থেকে 20 বছর আগে বিকেলের সময় জমিতে হাল বওয়ার জন্য মুজাহিদ লাঙল নিয়ে যাচ্ছিলেন। কিছু সময় পর কাঙ্ক্ষিত স্থান থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়েন তিনি। মুজাহিদ সামনে লক্ষ্য করতে দেখলেন ওনার জমির মালিক তৎকালীন সময়ের পাহাড়তলি গ্রামের মেম্বার জব্বার সাহেব একজন পুরুষ ও একজন মহিলার সাথে দাঁড়িয়ে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন। ওনাদের পাশে মাটির ওপর কাউকে শুয়ে রাখা অবস্থায় দেখতে পেলেন মুজাহিদ। পরক্ষণে লাঙ্গলটা সেখানেই ফেলে দিলে রেখে ওনাদের কাছে যেতে দেখলেন যাকে মাটির উপর শুয়ে রাখা হয়েছে তিনি একজন মহিলা, যার সর্ব শরীর রক্তে ভিজে একাকার অবস্থা হয়ে আছে। মুজাহিদকে দেখা মাত্রই পুরুষ ও মহিলা ভরকে উঠলেন। জব্বার সাহেব মুজাহিদকে উদ্দেশ্য করে বললেন, মুজাহিদ, তুই যখন এখানে এসে পড়েছিস তবে একটা কাজের কাজ করে দে। মালিক এনার কেডা আর ওই মালকিনি বা কেডা? এনার এমন বাজে অবস্থা হইল কি করে? আপনারা এখানে কি করতে আইছেন? মুজাহিদকে এত প্রশ্ন করতে দেখলে অন্য পুরুষটি জব্বার সাহেবের হাত ধরে তাকে একটু সাইডে এনে বললেন, দেখো জব্বার, এটা অনেক সেন্সিটিভ বিষয়। আমি চাই না আমরা তার তৈ ব্যতীত এই বিষয়ে কোনো চক্ষু সাক্ষী থাকুক, তাই এই বেটাকেও মেরে এখানে পুঁতে ফেলাটাই উত্তম হবে। একে মারতে হবে না স্যার, এ আমার অনেক পুরনো আর বিশ্বস্ত একজন কাজের লোক। বহু বছর ধরে আমার জমির কামলা খেটে নিজের রোজি রোজগার করছে।
এর মুখ কীভাবে সারা জীবনের মতো বন্ধ করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি নিশ্চিন্তে থাকুন আর দেখুন আমি কি করি। যদি কোনো সমস্যা হয়েছে তবে এর ফলে কিন্তু তোর জন্য হবে সে না সেটা ভালোভাবে নিজের মাথার ভেতরে লুকিয়ে নিয়ে যাওয়া সারার জন্য। এ বলে পুরুষ লোকটি মহিলাটির পাশে গিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে মুজাহিদের দিকে তাকায়। পরক্ষণে জব্বার সাহেব মুজাহিদের কাছে এসে ওর হাত ধরে টেনে অন্য পাশে এনে দাঁড় করিয়ে বললেন, নিজের বউ বাচ্চা বাবা মায়ের জীবন তোর কাছে কতটা মূল্যবানের মুজাহিদ? জব্বার সাহেবের মুখে এরূপ প্রশ্ন শুনে মুজাহিদ অবাক স্বরে বললেন, আপনি কেমন প্রশ্ন জিগাইতেছেন মালিক? আমার বউ বাচ্চা বাবা মায়ের প্রাণের মূল্য আমার কাছে আপনার প্রাণের থেকে অনেক বেশি মূল্যবান। তাহলে এখন একটা কথা নিজের মাথার ভিতর খুব ভালো করে ঢুকিয়ে নে। কোন কথা মালিক? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তুই এখানে যা যা দেখেছিস তা তুই ভুইলা যাবি। এখানে কি করা হইতেছে তা তুই ভুইলা যাবি। কারা উপস্থিত ছিল এখানে তাদের তুই জীবনে কখনো দেখিসনি, এটা ভেবে মুখে কুলো মেরে থাকবে আজীবন। যদি কখনো কারো সামনে আজকের এই ঘটনার সামান্যতম কথাও মুখ ফুসকে বের করেছিস তাহলে তোর পুরো গোষ্ঠীকে আমি এই পৃথিবীর বুক থেকে নিঃস্ব করে দিব, বয়লা দিলাম। জব্বার সাহেবের শেষ কথাটুকু শোনা মাত্র মুজাহিদ ভীতগ্রস্ত হয়ে 2 কদম পেছনের দিকে পিছিয়ে যান। মুজাহিদ ইতিমধ্যে এতটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আজ এখানে এনারা নিজেদের করা বড় পাপ ঢাকার পরিকল্পনা করছেন। মুজাহিদকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থেকে জব্বার সাহেব আবারও বললেন, এখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ওই জায়গায় কবর খুঁড়ে দে। এই লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে ফেলতে হবে। জব্বারের এরূপ কথা শুনে মুজাহিদ মহিলাটির লাশের উপর দৃষ্টি স্থির করে মনে মনে বলল, আজ কত বড় পাপের বোঝা ভাগিদার আমার হতে হচ্ছে আমি জানি না। মালিকের কথা না মানলে যদি সত্যি উনি আমার পরিবারের মানুষদের মেরে ফেলে তখন কি হবে? এসব নানা চিন্তা ভাবনা করতে করতে একবার দীর্ঘশ্বাস ফেলে মুজাহিদ ওই পুরুষ ও মহিলাটির পাশে গিয়ে দাঁড়িয়ে পাশ থেকে কোদাল হাতে নিয়ে খুঁড়তে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়। এরপর উনি কবরের ভেতর থেকে উঠে দাঁড়াতেই পুরুষ লোকটি মুজাহিদকে উদ্দেশ্য করে বললেন, লাশটিকে উঠিয়ে দ্রুত দাফন করে দে। মুজাহিদ পুরুষ মানুষটির দিকে এক পলক দেখে জব্বারের দিকে এক পলক দেখে। পরক্ষণে মহিলাটির লাশের পাশে হাঁটু গেড়ে বসে তার দিকে দৃষ্টি স্থির করে মনে মনে বলল, আমাকে মাফ করে দিয়ে নাপামনি। এ বলে মুজাহিদ একবার দীর্ঘশ্বাস ফেলে মহিলাটিকে পাজা গলে তুলে নিয়ে কবর খোঁড়া জায়গাটিতে শুয়ে দিয়ে তার দাফন কার্য সম্পন্ন করে। মুজাহিদ মহিলাটির পাশে কবরের পাশে মাথা নিচু করে বসে আছে। সেই সময় পুরুষ লোকটি মুজাহিদের পেছনে দাঁড়িয়ে ওর মাথার সামনে অংশের চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিয়ে ওর গলায় ধারালো একটা ছুরি ঠেকিয়ে বলল, নিজের ও নিজের পরিবারের সবার জীবন বাঁচানোর হলে নিজের মুখ জীবনের জন্য বন্ধ করে রাখিস। যদি ভুলেও কখনো আজকের এই বিষয় সম্পর্কে পঞ্চম ব্যক্তির কাছে এই তুই মুখ খুলিস তাহলে তোর আর তোর পরিবারের সবার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনা করতে পারবি না। এ বলে লোকটি মুজাহিদের গলা থেকে ছুরিটি সরিয়ে ওকে ধাক্কা প্রয়োগ করে। মুজাহিদ মাটির উপর লুটিয়ে পড়ে। লোকটি জব্বারকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে এই জমিতে কোনো প্রকার চাষাবাদ হবে না। এই চাষাকে চাষ করার জন্য অন্য কোনো জমি দিয়ে দিস জব্বার। এ বলে পুরুষ লোকটি উপস্থিত ওই মহিলাকে নিয়ে স্থান ত্যাগ করেন। জব্বার মুজাহিদকে এক পলক দেখে সেও স্থান ত্যাগ করে। মুজাহিদ মাটিতে পড়ে থাকা অবস্থাতে নীরবে চোখের পানি ফেলতে শুরু করে। বর্তমান মুজাহিদ সাহেব তার অতীতের কথাগুলো বলতে বলতে চোখ থেকে নোনা জল ফেলছে। কিছু সময় নীরব থেকে পুরো পরিবেশ। মুজাহিদ সাহেব আবারও বললেন, ওনাকে দাফন দেওয়ার 10 দিনের মাথায় গ্রামে মহামারী শুরু হয়ে গিয়েছিল। ছোঁয়াচে রোগ, কলেরা। পাহাড়তলি গ্রামে এমন কোনো ঘর ছিল না যে ঘরে প্রবেশ করেনি। 4 দিনে একের পর এক মানুষের মৃত্যু দেখা আর স্বজনদের হাজারি শুনতে শুনতে সকাল থেকে রাত আর রাত থেকে সকাল হতে শুরু করলো। তখন পাহাড়তলি গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, আর না ছিল কোনো ভালো ডাক্তার বা চিকিৎসালয়। 1 মাসের মাথায় আমার স্ত্রী, আমার 2 ছেলে, 1 মেয়েও আমার বাবা মা কলেরা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। একে একে নিজের প্রিয় মানুষগুলোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে কি যেন কঠিন যন্ত্রণা হয়েছিল বুকের ভিতরে। সেসব মনে পড়তে আজকেও আমার বুকটা হাহাকার করে ওঠে। পাহাড়তলি গ্রাম এর অর্ধেকেরই বেশি মানুষ সেবার মারা গিয়েছিল। আমার পরিবার বলতে কেউ ছিল না এই পৃথিবী জুড়ে। যখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম তখন আমার মনে অনুশোচনা আগুন দাউ দাউ করে জ্বলছিল। 1 মাস আগে আমি নিজের পরিবারের প্রাণ বাঁচানোর কথা চিন্তা করে
অন্যদের করা পাপকে ঢাকার কাজে সাহায্য করেছিলাম, আর সেই পাপের ভাগীদার হওয়ার ফল হিসেবে আল্লাহ আমার থেকে আমার পুরো পরিবারটাকে এক মুহূর্তের মধ্যেই কেড়ে নিল। পরবর্তীতে আমি ওই মহিলার কবরের কাছে গিয়েছিলাম। তখন তার কবরের পাশে 15 বছর বয়সী একজন ছেলেকে সাদা চাদরে মোড়ানো আরেকজন নবজাতক শিশুকে কোলে নিয়ে বসে থাকতে দেখেছিলাম। বাচ্চাটির কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছিল। ছেলেটি অনেক চেষ্টা করে বাচ্চাটির কান্না থামাতে পারেনি। চারপাশে তাকিয়ে আর কোনো মানুষের চিহ্ন আমি খুঁজে পাইনি। মুহূর্তেই আমি ছেলেটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সে বলেছিল তার নাম মফিজুল। কলেরায় তার বাবা মা মারা যায়। তার চাচা চাচি তাদের বাড়ি ভিটি সামান্য সম্পত্তিটুকু নিজের নামে লিখে নিয়ে তাদের বের করে দিয়েছে। অপরিচিত হওয়ায় গ্রামের কেউই তাদের আশ্রয় দেয়নি, তাই ওরা এই মাঠে এসে বসেছে। ওদের এমন করুণ অবস্থা দেখে আমার ভীষণ মায়া কাজ করে। আমি বাচ্চাটিকে কোলে তুলে নিতেই সে কান্না থামিয়ে দিল। তখন আমি ভেবেছিলাম আমার মতো নিঃস্ব ব্যক্তিকে হয়তো স্বয়ং আল্লাহ তাআলা এই মাসুম শিশুটি ও তার ভাইকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দিলেন। এরপর আমি মফিজুল আর সেই বাচ্চাটির ভরণ পোষণের দায়ভার নিজের ওপর তুলে নিই। কিছুদিন পর আমি আবারও ওনার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তখন দেখলাম ওনার কবরের ওপর থেকে কচি বটগাছের একটা চারা বের হয়েছে। এরপর থেকে রোজ ওই বটগাছের গোড়ায় পানি দিতে যেতাম। প্রতিদিন ওনার কাছে ক্ষমা চাইতাম আর প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে আছি ততদিন ওই গাছের গোড়ায় আমি শুকনো হতে দিব না। মুজাহিদ সাহেবের মুখে সম্পূর্ণ ঘটনাগুলো শুনে কুশল স্তব্ধ হয়ে বসে আছে। তরুর ফোন থেকে কামিনী আর রিজভি ছবি বের করে মুজাহিদ সাহেবের সামনে ফোনটা ধরে শান্ত স্বরে বললেন, চাচা দেখুন তো একবার ভালো করে, ওই দিনের ওই পুরুষ আর মহিলাটি এনারা দুজনই ছিলেন কিনা। তরুর কথা অনুযায়ী মুজাহিদ সাহেব চোখ ছোট ছোট করে ফোন স্ক্রিনে থাকা কামিনী আর রিজভির ছবি দেখে। কিছু সময় পর বললেন, এরা দুজনেই উপস্থিত ছিল সেদিন। মুজাহিদের মুখে এরূপ কথা শোনা মাত্র তরুর আর বুঝতে বাকি রইল না ওই বটগাছের নিচে চির নিদ্রায় শায়িত আছেন কুশলের মা। তরু ছলছল দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকায়। কুশল কিছু না বলে বসা অবস্থা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। তরুও কুশলের পিছন পিছন চলে যায়। কুশলের পাশে থাকা এই বটগাছের গোড়ায় মাটির উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে কুশল। কুশলের পাশেই নীরব হয়ে বসে ওর উপর দৃষ্টি স্থির করে রেখেছে তরুণীমা। কিছু সময় পর কুশল শোয়া অবস্থায় থাকাকালীন গাছের চারপাশে মাটি ও ঘাসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে। কুশল শান্ত স্বরে বলল, জানো তরুণীমা, আমার মনে হচ্ছে আমি এই মাটির উপর শুয়ে নেই। আমি যেন আমার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। এই ঘাস আর ভেজা মাটি থেকে যে গন্ধ আমার নিঃশ্বাসের মাধ্যমে আমার শরীরের ভিতর পর্যন্ত যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি মা গন্ধ অনুভব করছি। মায়ের শরীরের গন্ধ বুঝি এমন মিষ্টি হয়? আমার মা তো এই মাটির নিচেই ঘুমিয়ে আছেন, তাহলে এই মাটির সাথে তো আমার মায়ের শরীরের গন্ধ মিশে আছে। বলো। তরুণীমা এই মুহূর্তে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তরুণীমা হয়তো মনে মনে চিন্তা করছে, যে মায়ের অস্তিত্ব তার স্মৃতি থেকে চিরতরের জন্য মুছে গিয়েছে, সেই মায়ের জন্যই কত টান, কত মায়া, কত কষ্ট অনুভব করছে কুশল। সত্যি নারীর টান কেউ কখনো ছিন্ন করতে পারে না। হাসপাতালের বেডের উপর পা ঝুলিয়ে বসে মুখশ্রী জুড়ে মলিনতার ছাপ স্পষ্ট রেখে মেঝের উপর দৃষ্টি স্থির করে রেখেছে সন্ধ্যা। নীলাদ্র সন্ধ্যার সামনে চেয়ারে বসে লম্বা সময় ধরে ওকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সে সময় একজন নার্স ট্রেতে করে খাবার নিয়ে ওদের কেবিনে প্রবেশ করে। নীলাদ্রকে ওভাবে চেয়ারে বসে থাকতে আর সন্ধ্যাকে বেডের ওপর বসে থাকতে দেখে নার্স কিছুটা কনফিউজড হয়ে গিয়েছে হয়তো। নীলাদ্র চেয়ার ছেড়ে উঠে নার্সের সামনে গিয়ে দাঁড়িয়ে তার হাত থেকে খাবারের ট্রেটা নিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, আপনার কি কিছু বলার আছে? নার্স নীলাদ্রের প্রশ্নে কি প্রত্যুত্তর করবেন তা বুঝে উঠতে না পেরে তোতলানো স্বরে বললেন, আরজি না, কিন্তু আমার বলার আছে। জি বলুন স্যার। আমরা তো দুজন মানুষ আছি এখানে, তাই এক বাটি স্যুপ দিয়ে আমাদের হবে না। আপনি কাইন্ডলি আরেকটা বাটি স্যুপ নিয়ে আসার ব্যবস্থা করুন। সে সময় সন্ধ্যা শান্ত স্বরে বলল, যে এক বাটি স্যুপ এনেছেন উনি তা আপনি খেয়ে নিন, আমি খাবো না কিছু। আপনাকে তো আনতে যেতে বললাম আমি। কিন্তু স্যার, ম্যাম তো বলেছে উনি খাবেন না। নীলাদ্র চোখ রাঙিয়ে নার্সের দিকে তাকাতে নার্স বলল, জি স্যার, আমি এক্ষুনি আরেক বাটি স্যুপ নিয়ে আসছি।
এই বলে নার্সটি কেবিন থেকে বেরিয়ে যায়। নীলাদ্র খাবারের ট্রেটা বিছানার এক পাশে রাখে। সন্ধ্যায় নীলাদ্রের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বললাম না আমি খাবো না। একটা কথা একবার বললে আপনি বোঝেন না। সন্ধ্যা পুরো কথা শেষ করার আগে নীলাদ্র সন্ধ্যা দুই ঠোঁটের মাঝ বরাবর নিজের ডান হাতের সাদা আঙুল ঠেকিয়ে ওকে থামিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, খাওয়া নিয়ে মুখ দিয়ে আর একটা শব্দ বের করেছিস তাহলে এই বেডের পাশে রাখা ট্রেটার উপর বাঁকা সুই আর সুতা রাখা দেখছিস, এগুলো দিয়ে তোর মুখ সারা জীবনের জন্য সেলাই করে দেব। নীলাদ্রের শীতল কণ্ঠে বলা কথাগুলো শুনে সন্ধ্যা শুকনো ডোক গিলে নেয়। তালুকদার ভিলার মূল গেট দিয়ে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে তাহির। পার্কিং সাইডে এসে গাড়ি ব্রেক কষতেই হুমায়রার ঘুম ভেঙে যায়। হুমায়রা এক পলক তাহিরকে দেখে আবার গাড়ির জানালা দিয়ে বাহিরটা দেখে বুঝতে পারে যে ওরা বাড়িতে এসে পড়েছে। হুমায়রা মুখে কিছু না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তাহিরও নিঃশব্দে গাড়ি থেকে নামে। লম্বা সময় ধরে বসে থেকে ড্রাইভিং করা তাহিরের বুকের বাম পাশে গুলি লাগা ক্ষত স্থানটিতে চিনচিনে ব্যথা করতে শুরু হওয়ায় সে নিজের ক্ষতস্থানের পাশে আলতো ভরে হাত রেখে চোখ মুখ কুঁচকে ফেলে। হুমায়রা বিষয়টা লক্ষ্য করতেই তাহিরের কাছে এসে বলল, এই জন্যই বলেছিলাম আর কয়েকটা দিন হসপিটালে থাকতে, ক্ষতস্থানটা একটু শুকিয়ে যেত, তারপর চলে আসলে কি যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত ওনার। সব সময় নিজে যা বুঝবে সেটাই সঠিক, বাকিরা সেই বিষয়ে হাজার কথা বলতে বলতে শহীদ হয়ে গেলেও তার কিচ্ছু যায় আসবে না। তাকে তার সিদ্ধান্ত থেকে আর সরানোও যাবে না। বাড়িতে ফিরবে বলছে মানে ফিরতেই হলো। এখন যে যন্ত্রণা করছে, কষ্টটা কার হচ্ছে শুনি? নিজের ভালো তো একটা পাগলও বোঝে, খুব ভালোভাবে বোঝে, কিন্তু এই মহাশয় তা বোঝে না। এবার একটু নিঃশ্বাস নে তুই। এত কথা একসাথে একজন মানুষ বলতে পারে কি করে? বাচাল কোথাকার। হুমায়রা তাহিরের দিকে তাকে রাগে দাঁত কিরমির করছে। তাহির আবারও বলল, এখন কি এখানে দাঁড়িয়ে আমাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরিকল্পনা করছিস নাকি? আমাকে ভিতরে যেতে একটু সাহায্য করবি। তাহিরের মুখে এরূপ কথা শুনে হুমায়রার যেন মনে হচ্ছে রাগে দুঃখে এখানে হাত পা ছড়িয়ে বসে কান্না করতে। হুমায়রা নিজের রাগকে নিজের মাঝেই দমিয়ে রেখে তাহিরকে ধরে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। চৌধুরী মেনশনের ড্রয়িং রুমে সোফায় বসে আছেন সাইমন, সাবরিনা, কামিনা আর রেসপি। সে সময় কামিনী বললেন, মেজো ভাইয়া, তোমরা কি কুশল আর সন্ধ্যাকে সারা জীবন ধরে নিজেদের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে বলে ঠিক করেছো? যদি তেমনটাই ঠিক করে থাকো তাহলে সেই কথা আমাদের সরাসরি বলে দাও। তারপর আমাদের সন্তানের ভবিষ্যতের কথা আমাদেরই চিন্তা করতে হবে। হঠাৎ নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এত উতলা হয়ে উঠেছিস কেন তুই ছোট? দীর্ঘ 20 বছর ধরে তোমাদের এই ভালো মানুষের রূপ দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। বুদ্ধি খাটিয়ে তো কুশলকে নিজেদের ছোট ছেলে হিসেবে স্বীকৃতি দিলে। সেই হিসেব অনুসারে সিংহভাগ সম্পত্তির মালিকানাও কনকের মাধ্যমে তোমরা পেয়ে গেলে। এরপর কুশলের ভাগও তোমরাই নিয়ে নিবে। বাকি অবশিষ্টটুকু রেখেছ আমার ছেলে রাজীবের জন্য। যদি এই সামান্য অংশই আমাদের পেতে হয় তাহলে 20 বছর আগে তোমাদের সাথে হাত মিলিয়ে অত বড় একটা কাজ কেন করেছিলাম আমরা? ছোট, কি বলতে চাচ্ছিস তুই? তা সরাসরি বল। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার তো কোনো মানেই দেখছি না। এভাবে কথাগুলো না বললে তো আবার তোমাদের মনে করিয়ে দিতে পারতাম না যে 20 বছর আগে এই স্থানে ঠিক কি কি ঘটেছিল। রিজভি, তোর বউ কি একটু বেশি বলে ফেলেছে বলে তোর মনে হচ্ছে না? আমার কাছে তো বেশি বলছে মনে হচ্ছে না মেজো ভাই, বরং এটা মনে হচ্ছে যে কামিনী আজ উচিত কথা বলেই বলেছে। সাইমন কিছু বলতে নিলে সাবরিনা তাকে থামিয়ে দিয়ে বললেন, আহা সাইমন, মাথা ঠান্ডা করো তুমি। এখানে আমরা নিজেদের লোকজনই আছি। নিজেদের মাঝে এইসব সম্পত্তির ভাগ বাটোয়ারা করার বিষয় নিয়ে কথা কাটাকাটি করলে কি চলবে বলো? ছোট কি বলতে চায় ওকে বলতে দাও। ছোট বল, তুই কি বলবি? যা বলার সহজ ভাষায় সরাসরি বলছি আমি। যেহেতু সম্পত্তির ভাগ সঠিকভাবে পাওয়ার জন্য 20 বছর আগে আমরা এই জায়গায় রক্তের খেলা খেলেছিলাম, তাই এখন আমরা চাই চৌধুরী পরিবারের সম্পূর্ণ সম্পত্তিকে সমানভাবে 2 ভাগে ভাগ হোক। 1 ভাগ কনক পাবে, আরেক ভাগ আমার ছেলে রাজীবের পাবে। এর জন্য তোমাদের কি উচিত তা নিশ্চয়ই ভেঙে বলতে হবে না? তার মানে তুই বলতে চাচ্ছিস কুশলকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে, তাই তো? পথের কাঁটাকে যত তাড়াতাড়ি উপরে ফেলা যাবে তত তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
কামিনী কথা শেষ হতেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে মামনি ডাক ভেসে আসে। ওরা সবাই মূল দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা কুশল আর তরুণীমা ঝর্ণাদের থেকে বিদায় নিয়ে পাহাড়তলি গ্রাম থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। তরুণীমা শান্ত স্বরে বলল, নীলাদ্র ভাইয়াকে বাড়িতে নিয়ে যাবেন কিভাবে? তার পরিচয় বা কি দিবেন সেই বিষয়ে কিছু ভেবেছেন কি? নীলাদ্রকে বাড়িতে নিয়ে যাওয়ার একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা? সন্ধ্যার বিয়ের সম্বন্ধ নিয়ে নীলাদ্র ও নতুন পরিচয় নিয়ে নতুন পরিবারের সাথে বাড়িতে আসবে। আর এই সম্বন্ধ পাকা করে দ্রুত সন্ধ্যা আর নীলাদ্রের বিবাহ কার্য সম্পন্ন করতে হবে। নতুন পরিবার মানে? আমাদের 2 জন মধ্যবয়সের পুরুষ মহিলা ও 2 জন আমাদের বয়সী পুরুষ মহিলার প্রয়োজন, যাদের নীলাদ্রের পরিবারের সদস্য হিসেবে বাড়ির সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া যাবে। কিন্তু এমন বিশ্বাসযোগ্য মানুষদের হুট করে কোথায় পাবেন? সেটাই তো চিন্তার বিষয়। আচ্ছা, তাহির আর হুমায়রার সাথে যদি এই বিষয়ে কথা বলি তাহলে কেমন হয়? মন্দ বললে না তো কথাটা, কিন্তু ওরা কি এমনটা করতে রাজি হবে? কথা বলার পর কি সিদ্ধান্ত নেয় ওরা দেখা যাক তা। আচ্ছা। লম্বা সময় ধরে ড্রাইভিং করার পর গাড়ি তার নিজ গন্তব্যে অর্থাৎ কুশল নীলাদ্রকে ভর্তুকিত ক্লিনিকের সামনে এসে গাড়ি ব্রেক কষে। কুশল শান্ত স্বরে বলল, তুমি ভিতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। তরু গাড়ি থেকে নেমে ক্লিনিকের ভেতর চলে যায়। কুশল গাড়ি পার্ক করতে যায়। তালুকদার ভিলার ড্রয়িং রুমের আসবাবপত্র পরিষ্কার করছিল কাজের মেয়ে রিনু। সে সময় মূল দরজা দিয়ে হুমায়রার সাহায্য দিয়ে তাহিরকে ভেতরে প্রবেশ করতে দেখে মিনু ওর হাত থেকে কাপড়টা ফেলে দিয়ে বলল, ওরে আল্লাহ, ছোট মালিকের এ কি দশা হইছে! বড় মালিক দীক্ষা যান, ছোট মালিকের কি সর্বনাশ হইয়া গেল। মিনুকে এভাবে চিল্লিয়ে তাহিরের বাবা মাকে ডাকতে শুনে তাহির মিনুকে ধমক দেয়। সঙ্গে সঙ্গে মিনু চুপ হয়ে যায়। নিচতলায় নিজ কক্ষে বিছানায় বসেছিল তমিজ ও রেবেকা তালুকদার। মিনুর উচ্চস্বরে বলে কথাগুলো শোনামাত্র হন্তদন্ত হয়ে তাহিরের বাবা মা দুজনেই তাদের রুম থেকে ড্রয়িং রুমে এসে দাঁড়ান। হুমায়রা তাহিরকে সোফায় বসিয়ে দিয়ে ওর পাশে বসেছে মাত্র। রেবেকা তাহিরের দিকে অগ্রসর হতে হতে অস্থির স্বরে বললেন, কি হয়েছে আমার সোনামানিকে? কি সর্বনাশ হলো? রেবেকা তাহিরের হাতের বাম পাশে এসে বসতে তাহির বলল, আহ মা, শান্ত হও, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি আমার। অস্থির হব না মানে? তোর বুকে বাঁ পাশে এমন ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে সত্যি করে বল আমায়। তেমন কিছু না মা, ছোট একটা গুলি এসে লেগেছিল বুকের বাঁ পাশে। গুলি লাগার কথা শুনে রেবেকা বেগম স্তব্ধ হয়ে যান কয়েক সেকেন্ডের জন্য। রেবেকা তালুকদারের চোখ জোড়া ইতিমধ্যে নোনা জলে টই টুম্বুর পুকুরের মতো হয়ে গিয়েছে। তিনি ছলছল দৃষ্টি নিয়ে তাহিরের দিকে তাকিয়ে বললেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর তোরা আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? হুমায়রা বলল তোরা শহরে থেকে কিছুটা দূরে একটা গ্রামে ঘুরতে গিয়েছিস, সেখানে 2-3 দিন থাকবি, ঘোরাঘুরি করবি। নেটওয়ার্ক প্রবলেম অনেক, তাই কল দিলে তোদের না পেলে যেন চিন্তা না করি। সেই সব তাহলে মিথ্যে ছিল? তুই সেই সময় জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলি? তাহির এক পলক হুমায়রার দিকে তাকায়। হুমায়রা বিষণ্ণ মুখশ্রী নিয়ে বসে আছে। তাহির শান্ত স্বরে বলল, হিমু মিথ্যে বলেনি মা, আমরা শহর থেকে কিছুটা দূরে একটা গ্রামে ঘুরতে গেছিলাম ঠিকই। সেখানে কিছু দূষর দল গ্রামের মানুষদের উপর হামলা করছিল, আর সেসব ঝামেলা মিডিয়াতে গিয়ে আমি গুলি বিদ্ধ হয়ে যাই। এরপর হিমু সহ গ্রামের মানুষরাই আমাকে হাসপাতালে নিয়ে যান। অপারেশন করে গুলিটা বের করা হয়েছে। এখন আমি সুস্থ আছি, শুধু ক্ষত স্থানে হালকা ব্যথা আছে। কয়েকদিনের ভেতরে সেটাও ছেড়ে যাবে। তাহিরকে এত সুন্দরভাবে বানিয়ে মিথ্যা বলতে দেখে হুমায়রা বেশ অবাক, কিন্তু মুখে কিছু বলে না। অতঃপর আরও বেশ কিছু সময় বাবা মায়ের সাথে সময় কাটিয়ে হুমায়রার সাহায্য নিয়ে তাহির নিজের রুমে চলে আসে। রুমে প্রবেশ করতে হুমায়রা বলল, মিথ্যে কেন বললে? সত্য বলে ঝামেলা বাড়ানোর থেকে মাঝে মাঝে মিথ্যে বলে পরিস্থিতি সামলে নেয়াই ভালো। তাহিরের কথায় হুমায়রা হালকাভাবে ভেঙচি কাটে। তরুণীমা নীলাদ্রের কেবিনে প্রবেশ করতেই দেখে
নীলাদ্র আর সন্ধ্যা বেডের উপর পাশাপাশি বসে আছে। তরুণীমাকে দেখা মাত্র সন্ধ্যা বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, মেজো ভাবি, তুমি একা আসলে যে? মেজো ভাইয়া কোথায়? আর তোমরা আমাদের কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গিয়েছিলে গতকাল রাতে? এখন যদি সন্ধ্যাকে বলি যে আমরা মায়ের কবর জিয়ারত করতে গেছিলাম, তাহলে মেয়েটার মন আরো বিষণ্ণ হয়ে যাবে। সেখানে যাওয়ার জন্য ছটফট ও করতে পারে। তাহলে কি বলবো ওকে এখন? তরু সন্ধ্যার সামনে এসে দাঁড়াতেই সন্ধ্যা আবারও একই প্রশ্ন করলে তরু বলল, তোমার ভাইকে নিয়ে ক্লিনিক থেকে কিছুটা দূরে একটা নদীর পাড়ে গিয়েছিলাম আমরা। সেখানেই সারা রাত কাটিয়ে দিয়েছি। তোমার ভাইয়াও এসেছে, পার্কিং সাইডে গাড়ি রাখতে গিয়েছেন। আচ্ছা, এখন এসব কথা ছাড়ো। আমি আর তোমার মেজো ভাইয়া মিলে একটা পরিকল্পনা করেছি। কিসের পরিকল্পনা? নীলাদ্র ওদের দিকেই দৃষ্টি স্থির করে রেখেছে। তরুণীমা নীলাদ্রকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিষয় নিয়ে করা পরিকল্পনার কথা ওদের জানায়। সন্ধ্যা বলল, তাহির ভাইয়ের গুলি লেগেছিল, উনি তো এখনো সুস্থ হননি। আর সুস্থ হলেও আবারও আমাদের জন্য এত বড় রিস্ক নিতে কি ওনারা কেউ রাজি হবেন? তাহির আর হুমায়রার সাথে একবার সামনাসামনি এই বিষয়ে নিয়ে কথা বলে দেখি। যদি একান্তই ওরা রাজি না হয়, তাহলে আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। সেই সময় কুশল নীলাদ্রের কেবিনে প্রবেশ করলে তরুণীমা কুশলকে উদ্দেশ্য করে বলল, তাহিরকে এক্ষুনি কি একবার কল করব?